এই খবরটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে একদম জায়গা পায়নি, অথচ খবরটা কতটা গুরুত্বপূর্ণ তা শুনলেই বুঝে যাবেন। সম্প্রতি আরএসএসের প্রধান মোহন ভাগবতের সামনে একসময়ের বিজেপি সভাপতি মুরলী মনোহর যোশী ৭০টি স্লাইড পেশ করে একটি প্রেজেন্টেশন দিয়েছেন। কি আছে তাতে? নরেন্দ্র মোদীর অর্থনীতি দেশে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তার একটি সবিস্তার বর্ণনা রয়েছে এতে। আর এটি এখন আরএসএসের মোদী বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে। তথ্য প্রমাণ দিয়ে কি বলেছেন যোশী তা প্রথমে খুব সংক্ষেপে বলি। যোশী বলেছেন, মোদীর আমলে দেশের আয়ের অসাম্য দ্রুত বাড়ছে। ২০২১ সালে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের কাছে মোট গৃহস্থলী সম্পদের ৬৫% রয়েছে। এটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে একটা ভয়ঙ্কর সমস্যা। দেশের জিডিপি পার ক্যাপিটা নিয়েও তিনি ভয়াবহ উদ্বেগজনক তথ্য দিয়েছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে তিনি বলেছেন, অসাম্যের এই স্তর দেশের সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে রীতিমতো হুমকির মুখে ফেলে দিয়েছে। মনে করুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে খুব দ্রুত নিজের দলের সিনিয়র লিডারদের পাঠিয়ে দিয়েছিলেন মার্গদর্শক মণ্ডলীতে। তাদেরই একজন মুরলী মনোহর যোশী। তিনি অধ্যাপক মানুষ, কিন্তু প্রবলভাবে আরএসএস পন্থী, আর তাই তার কথার মূল্য আরএসএসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কে না জানে এই মুহূর্তে আরএসএস মোদীকে খুব একটা সুনজরে দেখছে না। তবে আমরা এই এপিসোডে আরএসএস বনাম মোদীর রাজনীতির লড়াই নয়, বরং আরও সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, মুরলী মনোহর যোশী কি ঠিক কথা বলছেন? দেশের আর্থিক অবস্থার প্রকৃত হালটা তাহলে কি? জিএসটি নিয়ে নিজেদের দম্ভ বলে কেন মোদী এই কর ব্যবস্থাকে পাল্টাতে রাজি হলেন? আর তার এই অর্থনীতির জাঁতাকলে কিভাবে আটকে গেছেন আমার আপনার মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ? আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, লাইক ও শেয়ার করেন, তারা জানেন আমি আমার প্রতিটি ভিডিওতে তথ্যের উপর নির্ভর করেই বিশ্লেষণ করে থাকি। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, কারণ গদি মিডিয়ায় এসব তথ্য কিন্তু আসবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এবার আমরা একটা একটা করে পর্দা খোলার চেষ্টা করব। তথ্য বলছে, গত বছর ভারতের জনতা প্রায় ২২ লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ সরকারকে দিয়েছেন, অর্থাৎ দেশের বাজেটের প্রায় অর্ধেক। আর দেশের কর্পোরেট জগৎ কত টাকা ট্যাক্স দিয়েছে শুনলে অবাক হবেন, মাত্র ১০ লক্ষ কোটি টাকা। সাধারণ মধ্যবিত্ত যাদের আয়ের উপর ট্যাক্স দেন, যেটাকে আমরা সাধারণভাবে আয়কর বলি, সেটা এসেছে ১১ লক্ষ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ দেখা যাচ্ছে বড় লোকদের কাছ থেকে, মানে যাদের সম্পদ দেশের সম্পদের প্রায় ৯০%, তাদের কাছ থেকে সরকার আদায় করেছে কম, আর বেশি এসেছে জিএসটি থেকে। আর এই টাকা দিয়েছে কে? যাদের হাতে অর্থ নেই এবং যাদের হাতে কাজ নেই, বা কম বেতনের কাজ, বা গরিবস্য গরিব মানুষ। এবং সব থেকে বেশি দিয়েছেন আপনার আমার মতো মধ্যবিত্ত। আর এর ফলে কি ঘটেছে দেশের মধ্যবিত্ত সমাজে? মধ্যবিত্তের আর্থিক শক্তি কিভাবে কমেছে? এবার আসবো সেই প্রসঙ্গে। প্রথমে একটা সহজ প্রশ্ন, তা হলো মধ্যবিত্ত কারা? কর্পোরেটের ভাষায় বললে এরা মূলত থাকেন শহরে বা শহরতলিতে। এরাই কিন্তু কর্পোরেটের পণ্যের প্রধান টার্গেট। এরা কিছুটা সচ্ছল, জীবনযাত্রাও সেই ছন্দে বাঁধা। কিন্তু তথ্য বলছে মুদ্রাস্ফীতি এখন ৩.৯%। এর খোঁচায় সাধারণ মানুষ এখন তার মাসিক বাজেট কাটছাট করছেন, মানে নুন আনতে পান্তা ফোরাচ্ছে। সন্তানের শিক্ষা এবং বয়স্কদের স্বাস্থ্য রক্ষায় নাভিশ্বাস উঠছে। সম্প্রতি নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান সুরেশ নারায়ণ সাংবাদিকদের সামনে বলেছিলেন, এফএমসিজির বাজার ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে, মাল বিক্রি হচ্ছে না, কারণ এই মধ্যবিত্তের একটি অংশ ক্রমশ গরিব হচ্ছেন, কেনার মতো মানুষ নেই। এর তথ্য চান? ৫ বছর আগে ৫.৫ কোটি লোক আয়কর রিটার্নের ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন, যার মধ্যে ৩.৩ কোটি লোক আয়কর দিয়েছিলেন।
বাকি 1,70,00,000 শুধু ফর্ম জমা দিয়েছিলেন। গত বছর মানে 23-24 অর্থবর্ষে মোট 7.5 কোটি লোকের আয়কর ফর্ম জমা দেওয়ার খবর সরকার ফলাও করে প্রচার করেছিল। কিন্তু প্রকৃত সত্য হল 7.5 কোটির মধ্যে মাত্র 2.8 কোটি লোক আয়কর দিয়েছিলেন। বাকি 4,40,00,000 কেবল ফর্ম পূরণ করে জমা দেন। মানে 5 বছর আগেও যেখানে আয়করদাতার সংখ্যা ছিল 3,30,00,000, এখন তা কমে হয়েছে 2,80,00,000, 50 লক্ষ কম। এই 50 লক্ষ কোথায় গেলেন? ধনীর সংখ্যা হঠাৎ বেড়ে গেল নাকি? আগে না, আয়কর বিভাগের তথ্য বলছে 50 লাখের মধ্যে 10 লাখ মধ্যবিত্ত থেকে ধনী হয়েছেন, আর বাকি 40 লক্ষ মানে 80% মধ্যবিত্ত থেকে নিচের স্তরে নেমে গেছেন। নতুন আয়করদাতা তৈরি করা দূরের কথা, এই 40 লক্ষ মানুষের রোজগার এতটাই কমেছে যে তাদের আর এখন আয়কর দিতেই হচ্ছে না। এর মধ্যেই আবার এসে পড়েছে আমেরিকার 50% শুল্ক। এর প্রাথমিক ধাক্কাতে টাকার দাম ডলারের সাপেক্ষে প্রায় 88 টাকা ছাড়িয়ে রেকর্ড করে ফেলেছে। অর্থাৎ সোজা হিসেবে আমদানির খরচ বাড়ছে। আর এর ফলে কি হয়েছে শুনলে অবাক হবেন। ডলারের দাম এমনভাবে চড়চড়িয়ে বেড়ে যাওয়ায় রিজার্ভ ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার হু হু করে কমে যাচ্ছে। এ নিয়ে খোদ আরবিআইও প্রবল চিন্তিত। তাই শুধু গরিবরাই নন, অর্থনীতির মার কিন্তু এবার সরাসরি টের পাচ্ছেন মধ্যবিত্তরাও। যারা আর্থিকভাবে কিছুটা মজবুত ছিলেন, মানে নিয়মিত ট্যাক্স দেনেওয়ালারা, যারা গাড়ি কেনেন, নতুন বাইক এদের টার্গেট করেই বাজারে আসে, নতুন দামি 5G ফোনের উপভোক্তা এরাই। এদের বাচ্চাদের টিফিন বক্সও বেশ দেখনদার হয়, জোম্যাটো বা সুইগি কিংবা উবেরের খদ্দের এরাই। এদের পকেটেও এবার টান পড়েছে। সমস্ত কিছুর দাম ক্রমশই মাত্রা ছাড়া হচ্ছে। মাস মাইনের টাকা যতটা সঞ্চয় করা যেত পরিসংখ্যান বলছে তা আর হচ্ছে না। বাড়ির মহিলারা তাদের বাজেট কাটছাট করতে বাধ্য হচ্ছেন। সোনা কেনা কমছে, সোনা বাঁধা দেওয়ার পরিমাণ বাড়ছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ওষুধের দাম লাগাম ছাড়া, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে বাড়তি চিন্তা। এর মধ্যে ক্রমশ সংকুচিত হচ্ছে চাকরি বাকরির বাজার। প্রায় প্রতিটি ঘরে বসে আছে তরুণ প্রজন্ম। এ তো গেল শহুরে মধ্যবিত্তের কথা। এবার গ্রামের গরিব মানুষের দিকে তাকানো যাক। এর মধ্যে বেশ কিছু সমীক্ষায় আমরা জানতে পারছি মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে যে রেশন ব্যবস্থার কথা বলে থাকে তার দুরবস্থার কথাও। সরকারের তথ্য অনুযায়ী 80 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে বিনা পয়সায় রেশন নেন, যেখানে গ্রামের মানুষের সঙ্গে শহরের নিম্নবিত্তরাও রয়েছেন। কিন্তু যে তথ্যটা চেপে যাওয়া হচ্ছে সেটা হলো 80 কোটি মানুষ বিনা পয়সার রেশন পেলেও দেশের জনসংখ্যার মাত্র 50% মানুষ কষ্টে শিষ্টে 3 বেলা পেট ভরে খাবার পান, এবং তাদের হাতেও টাকা নেই, তাই কেনাকাটাও কম। আগের মনমোহন সিংয়ের আমলে এদের একটি অংশ 100 দিনের প্রকল্পে কাজ করে টাকা পেতেন, তাই তাদের হাতে কেনাকাটার কিছু টাকা থাকতো। এখন তাই নেসলের কর্তার কথাটা সত্যি বলে মনে হচ্ছে। এতদিন এসব ভুলিয়ে রাখার জন্য একটা দাওয়াই প্রয়োগ করেছিল মোদী সরকার। বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য যেমন নানা রকম ভূতের গল্প করা হয়, তেমন আম ভারতীয়ের জন্য তৈরি করা হয়েছিল একটি সাম্প্রদায়িক ভূত, হিন্দু খতরে মে হ্যায়। লাগাতার তৈরি করা হতে থাকলো এই ভূতের সিনেমা, মিম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ। এর সঙ্গে তোল্লা দেওয়া হলো কিছু ধর্ম প্রচারক অশিক্ষিত মহারাজদের। রাম রহিম বা আশারামের মতো এদের অনেকেই এখন জেলে, অনেকে আবার তোফা আরামে বাইরেও রয়েছে। কেউ বা চুটিয়ে ওষুধের ব্যবসা করছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে, ধরা পড়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে ক্ষমাও চাইছে। তাতে অবশ্য তাদের ভক্তকুলের কিছু যায় আসে না। এতদিন দিব্যি এইভাবেই চলছিল। নিজেদের অন্য চিন্তার থেকেও অন্য সম্প্রদায়কে টাইট দেওয়া বেশি সুখের, এটা বোঝাতে নামিয়ে দেওয়া হয়েছিল আদানি আম্বানির মালিকানাধীন গদি মিডিয়াকে। কিন্তু ধাক্কাটা এলো গত লোকসভা নির্বাচনে। খোদ অযোধ্যায় হার, বেনারসে ভোট মারাত্মক কমে যাওয়ার পাশাপাশি মোদির দলের একক সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিলেন আমজনতা। আর তারপর একের পর এক অঘটন। বিশ্বগুরুর ভাবমূর্তি চুরমার হয়ে গেল অপারেশন সিন্দুর থেকে ট্রাম্পের শুল্ক হানায়।
সবাই দেখলেন বিশ্বমঞ্চেও মোদি একেবারে একা। প্রয়োজনের সময় কেউ তার ত্রিসীমানায় নেই। আর তারপর এখন ভোট কারচুপির তথ্য ক্রমশ আরো বেশি বেশি করে সামনে এসে পড়ছে। বিহারে ভরাডুবি আটকানোর কোনো উপায় মিলছে না। তাই জিএসটি কমানো ছাড়া আর কোনো উপায় ছিল কি মোদির হাতে? না হলে 9 বছর পরে তিনি হঠাৎ জিএসটি কমাবেন কেন? তবে এই সময়ে কি সুখী মধ্যবিত্ত নেই? তাদের প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একদল রাজকোষ ফাঁকি দিয়ে অন্যদের নানাভাবে ঠকিয়ে নিজের বাচ্চাটিকে ঘুরপথে বিদেশে পাঠাতে চাইছেন। এই দলেরই আর এক কীর্তি জিএসটি ফাঁকি এবং কালো টাকার পাহাড় তৈরি করা। তাদের রাজনীতিও সেই কালো টাকার স্রোতে ভাসছে। এই টাকাতেই ভোট হচ্ছে, সাংসদ বিধায়ক কেনাবেচা হচ্ছে। কি রকম ফাঁকি? তথ্য নিন। খোদ ডিজিজিআই এর তথ্যই বলছে 2017 সালের জুলাই মাসে পণ্য পরিষেবা কর দেশ জুড়ে চালু হওয়ার পর প্রথম বছরেই জিএসটি ফাঁকির পরিমাণ ছিল 7,879 কোটি টাকা। 2018-19 সালে জিএসটি চুরির অঙ্ক বেড়ে দাঁড়ায় 19,319 কোটি টাকা। 19-20 সালে তা আরও বেড়ে দাঁড়ায় 21,739 কোটি টাকা। 21-22 সালে আরও বেড়ে যায় 31,908 কোটি টাকা। 21-22 সালে তা আরও বেড়ে গিয়ে জিএসটি ফাঁকির পরিমাণ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে, মানে এখনো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী 50,325 কোটি টাকা। গত 7 বছরে জিএসটি কেলেঙ্কারি সংক্রান্ত 27,000-এরও বেশি মামলা রুজু হয়েছে। দেশের জিএসটি চুরি করে কাদের ঘরের সন্তানরা? নিশ্চয়ই বলে দিতে হবে না। দ্বিতীয় ভাগের মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ হচ্ছে সাইবার ক্রিয়াকলাপে দারুণ দক্ষ, তবে তা ভালো কাজের থেকে প্রতারণায় বেশি ব্যবহার করে। তারা ড্রাগ কিংবা সাইবার প্রতারণায় দড় হয়ে উঠেছে। এদের পেছনেও রয়েছে রাজনৈতিক মদত। আর একদল যাদের আমরা সব থেকে বেশি দেখি তারা থাকে রাজনীতির মাঠে ময়দানে। আইটি সেলের বিনা পয়সার কর্মী, তাদের জল ও সার দিচ্ছে কর্পোরেটের হাতে চলে যাওয়া বড় বড় মিডিয়া। রোজকার সান্ধ্য আসরে প্রবলভাবে এবং প্রকাশ্যে অন্য ধর্মের প্রতি বিষোদ্গারকে এরা বিশেষ প্রশংসনীয় কাজ বলে মনে করে। মধ্যবিত্তের এই তৃতীয় শ্রেণী যারা কোথাও কিছু করে উঠতে পারছে না, তারাই কিন্তু হিন্দু খত্রে মেহায় জিগির তুলে বিশেষ একটি সম্প্রদায়কে ভয় দেখাতে ওস্তাদ তৈরি হচ্ছে, নেমে পড়েছে গোরক্ষক হয়ে। এইসব মধ্যবিত্তেরই মন জুড়ে এখন অদ্ভুত ধর্মসুখ। মুরলী মনোহর যোশীরা 70টি স্লাইডে মোদি অর্থনীতি দেশকে কিভাবে ধ্বংস করছে তা দেখালেও এদের তাতে কিচ্ছু যায় আসে না। বরং যোশীকে দেশদ্রোহী বলে গালাগালি দিতে পারলেই তাদের পরম সুখ। এ ব্যাপারে আপনার মতামত কি? জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।